ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগ এবং ক্যাজুয়ালিটি বিভাগ, আর তার পাশেই বার্ন ইউনিট। ঠিক এই জায়গাটায় একটা ক্যান্টিন ছিল, লোকে বলতো মধুর ক্যান্টিন। এই ক্যান্টিনের পাশে একটা আম গাছ বা আমতলা, তার ঠিক পাশে একটা বেলতলা, আর কোনায় বঙ্গভঙ্গ আমলে তৈরি কলা ভবন। এই ভবনে এবং এই আমতলায় বাংলা ভাষার জন্য যে লড়াই, বাংলা ভাষার জন্য যে বলিদান, তার সমস্ত পরিকল্পনা রচনা হয়েছে। এবং এই যে আন্দোলন 52 যে 21শে ফেব্রুয়ারি, যেদিন বাংলা ভাষার জন্য রাজপথে প্রাণ দিলেন ছাত্ররা, সেই দিন এই কলা ভবন, এই আমতলী থেকে মিছিল বার হয়েছিল। নেতৃত্ব দিয়েছিলেন অবশ্যই তৎকালীন মুসলিম আওয়ামী লীগের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আতাউর গনি, ছাত্রলীগের নেতারা, যুবলীগের নেতারা। 144 ধারা অমান্য করে মিছিল বেরোচ্ছে, আওয়াজ উঠছে, নুরুল আমিনের কল্লা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। বাংলা রাষ্ট্রভাষা হয়েছে। এক সময় এই আমতলী থেকে শহীদ স্মরণে মিছিল বার হতো, পরবর্তীকালে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার হয়েছে। শুধু বাংলাদেশে বসবাসকারী বাঙালি নয়, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন প্রান্তে থাকা বাঙালি এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাঙালি, যাদের মুখের ভাষা বাংলা, এমনকি যারা ভাষাকে সম্মান করেন, তেমন বহু ভাষাভাষী মানুষ 21শে ফেব্রুয়ারি লাইন দিয়ে রাত থেকে যাদের শ্রদ্ধা জানান, তারা ভাষা শহীদ। আর এই ভাষার আন্দোলন হয়ে 71-এর মুক্তিযুদ্ধ। বঙ্গবন্ধু 71-এর 21শে ফেব্রুয়ারি শহীদ বেদিতে মাল্লা দিয়ে বলেছিলেন, শহীদের রক্ত ব্যর্থ হতো। সেই বাংলাদেশের মাটিতে 75-এর 15ই আগস্ট শহীদ হলেন বঙ্গবন্ধু স্বয়ং নিজে, প্রাণ দিলেন তার নিজের বাড়িতে সপরিবারে। এর পরবর্তীকালে ধীরে ধীরে বাংলাদেশের যে ঐতিহ্য, তা প্রায় ভুলুণ্ঠিত হতে বসেছে। আমাদের পাশের থাকা একটা রাষ্ট্র, যেখানকার মানুষ বাংলায় কথা বলেন, যাদের সংস্কৃতি, ভাষা, পোশাক এক, সেই রাষ্ট্রের আগস্ট মাসের পর থেকে পরিস্থিতিটা একদম বদলে গেছে। ভাষা আন্দোলন, 21-এর মুক্তিযুদ্ধ এবং বর্তমান পরিস্থিতি, সব নিয়ে আমরা আলোচনা করব। বর্তমান প্রেক্ষাপটে আমাদের সঙ্গে আছে বাংলাদেশের অ্যাক্টিভিস্ট বলা হলো, যখন শাহবাগ আন্দোলন হচ্ছে, সে শাহবাগ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন চলচ্চিত্র পরিচালক FM শাহীন। শাহীন ভাই, আপনাকে তারা কিন্তু স্বাগত। ঠিক কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। কোনো একটা 21শে ফেব্রুয়ারিতে বসে এমন প্রসঙ্গ টানতে হবে, এটাও বোধহয় কোনোদিন ভাবে। এটা ভীষণ লজ্জারও বটে একজন বাঙালি হিসেবে। প্রথমে আমি এই ভাষা আন্দোলনের শহীদ, মহান মুক্তিযুদ্ধের শহীদ এবং গণতান্ত্রিক আমি সকল আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন আমাদের, তাদের সকলকে শ্রদ্ধা জানাই। মহান মুক্তিযুদ্ধের মিত্রবাহিনী যে সকল যোদ্ধারা শহীদ হয়েছিলেন এই বাংলাদেশকে স্বাধীন করবার জন্য, সেই ভারতবর্ষের সেই বীরদেরও আমি স্মরণ করতে চাই। যেমনটি বলছিলেন আপনি, একটা ধারাবাহিক পরিক্রমার কথা বললেন। এই মাতৃভাষাকে কেন্দ্র করে, মাতৃভাষার অধিকার রক্ষার মধ্য দিয়ে যে বাঙালি তার চেতনার স্বাধিকার আন্দোলন রচনা করেছিল সেই 52-তে, তার ধারাবাহিক প্রেক্ষাপটের মধ্য দিয়ে কিন্তু আমরা গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন এবং 71-এর মহান মুক্তিযুদ্ধ,
সবাই আমরা জানি ইতিহাসটা, ৩০ লক্ষ শহীদ, ভারত কিভাবে ১ কোটি মানুষকে আশ্রয় দিয়েছিল, কোটি কোটি মানুষ তার ঘর বাড়ি ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে কিভাবে জীবনযাপন করেছিল। আপনাদের এখানকার অনেকেই সেই সময়ের সাক্ষী, এখনো বেঁচে আছেন, অনেক স্থান সেই সময়ের সাক্ষী, অনেক গাছও আছে সেই যশোর রোড। সত্যিকার অর্থে আপনি যেমনটি বলছিলেন, এই আগস্ট, যে আগস্ট আমরা ফেলে এসেছি, ৫ই আগস্টের মধ্য দিয়ে, অনেকে বলেন এটি জুলাই আগস্ট আন্দোলন, কেউ বলেন অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, আবার আমি মনে করি এটি একটি জুলাই আগস্ট ষড়যন্ত্র। যদি বলেন কেন ষড়যন্ত্র? দ্রোহ, মানে আমার একটা মনে হচ্ছিল, আমি সেই সময়টা ছিলাম, আমি বেশ কিছুদিন ছিলাম। প্রথমে খুব ইন্টারেস্ট সহকারে দেখছি, আমার মনে হচ্ছিল সত্যি ছাত্রদের একটা ভয়ঙ্কর কোটা বিরোধী, তারা অনেক ন্যায্য কথাই বলছে। কিন্তু তারপরে যা 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 ঘটে গেল, তাতে করে মনে হলো দ্রোহ, আবেগ, ষড়যন্ত্রের, এবং সবটাই করা হলো বাংলা নয়, বাঙালিকে ভাগ করার জন্য। বাংলা তো অনেক আগে ভাগ হয়েছে। একদমই আপনার কথা, একদম আপনি টু দ্য পয়েন্টে বলেছেন যে একটি কোটা আন্দোলন, যেটি ওই সরকার কিন্তু মেনে নিলেন, কোটা বাতিল করে দিলেন, হাইকোর্টে আপিল করলেন, তা নতুন করে আবার সরকার আপিল করলেন তাদেরই পক্ষে কিন্তু, এবং শেষ পর্যন্ত সমস্ত কোটা বিলুপ্ত করা হলো। এবং সর্বশেষ আপনারা জানেন ১৬ তারিখ থেকে কিভাবে এই আন্দোলনকে সামনে নিয়ে আসা হয়েছে, কিভাবে মানুষ যুক্ত হয়েছে। এটা সত্য, অনেক মানুষ নেমেছিল। এখন পরিষ্কার অনেকের কাছে দেশি বিদেশি অনেক মিডিয়ার মধ্য দিয়ে যে খবরগুলো আমরা পাচ্ছি, সেটা যদি বিশ্লেষণ করি, বিশেষ করে ডিপ স্টেটের কথা এখানে এসছে, যে আমেরিকা কিভাবে দীর্ঘদিন যাবৎ, শুধু আমেরিকা নয়, অন্য শক্তিও যারা শেখ হাসিনা সরকারকে পছন্দ করেনি, শেখ হাসিনা সরকারের নানা কাজে তারা অসন্তুষ্ট ছিলেন, এমনকি আমাদের দেশের মানুষও শেখ হাসিনা সরকারকে সবাই পছন্দ করতো, সেটাও আমি বলছি না। হ্যাঁ, সব দেশেই আছে, একটা সরকারের সীমাবদ্ধতা আছে, সংকট আছে, সে সরকারের অনেক দুর্নীতির সাথে অনেকেই জড়িত ছিলেন, অনিয়মের সাথে জড়িত ছিলেন। কিন্তু সর্বোপরি যদি ধরি, একটা রাষ্ট্রকে শেষ করে দেওয়ার জন্য রাষ্ট্রের যে মূল স্পিরিট, যে চেতনা, সেই চেতনা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে, তার শেকড় থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে, ৭১কে মুছে দিয়ে যারা আজকে ক্ষমতায়, তারা বলছে রিসেট বাটন চেপে ৭১-এর ইতিহাসকে মুছে দিতে হবে। তারা আজকে ৫ই আগস্টের পর থেকে যেভাবে সংখ্যালঘু পরিবারের উপরে হামলা, মন্দিরে হামলা, বিভিন্ন মাজারগুলো ১০০-র মতো মাজার গুঁড়িয়ে দিয়েছে। আপনি শুধু যে সংখ্যালঘু পরিবারের উপরে হামলা হচ্ছে, মন্দিরের উপর হামলা হচ্ছে তা নয়, মুসলিমদের মাজার সেগুলো ভেঙে দেওয়া হচ্ছে। এবং একদমই প্রোগ্রেসিভ ফ্রন্ট, এখানে দেখেন শাহরিয়ার কবিরের মতো লোককে অ্যারেস্ট করা হয়েছে, আসাদুজ্জামান নূরের মতো লোককে অ্যারেস্ট করা হয়েছে, আমাদের নাট্যকার মামুনুর রশিদকে ডিম নিক্ষেপ করা হয়েছে, মঞ্চে উঠতে দেওয়া হচ্ছে না। এই যে মানে প্রগতিশীল মানুষ যারা মুক্ত মনা, যারা মুক্তিযুদ্ধকে ধারণ করে নারীর স্বাধীনতা চায়, এক কথায় যারা এই সমাজটাকে একটা মানবিক সমাজে রূপান্তরিত করতে চায়, সেই মানুষগুলোকে আজকে ঘর বন্দি করে দেওয়া হচ্ছে, তাদের মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে, কাউকে প্রকাশ্যে অপমান, অপদস্থ, হেনস্থা, নিপীড়ন করা হচ্ছে। আর অসংখ্য লাশ তো আমরা দেখতে পাচ্ছি, শত শত মানুষকে এই কয়েক মাসে শত মানুষকে হত্যা করা হয়েছে। যারাই আন্দোলন করলেন, বৈষম্য বিরোধী, মানে কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের যার নেতৃত্ব, তাদের বক্তব্য যে লাশের উপর দিয়ে শেখ হাসিনা ১৬ বছর স্বৈর শাসন চালিয়েছেন। আমরা আয়নাঘরও দেখলাম, কালকে ঘুরতে গেলেন প্রধান উপদেষ্টা, আরো অন্যান্য উপদেষ্টারা গেলেন, বিভিন্ন সংবাদ মাধ্যম ছিল, আয়নাঘর দেখলাম, টর্চার সেল দেখলাম, সে ভয়ঙ্কর সে যন্ত্রপাতি দেখলাম, লোহার চেয়ার টেয়ার আছে দেখলাম। না দাদা, এটা প্রত্যেকটা আপনি জানেন রাষ্ট্র কাঠামোর সাথে, গোয়েন্দা সংস্থার সাথে টর্চার সেল, বন্দিশালা, এগুলা আলাদা আঙ্গাঙ্গিভাবে জড়িত। আমি বলছি না যে আয়নাঘর ছিল কি ছিল না, কিন্তু যে আয়নাঘরটি উপস্থাপন করা হয়েছে সেটি আমাদের বাংলাদেশের অসংখ্য নাগরিকের কাছে এটি প্রশ্ন তৈরি করেছে যে এটি আসলেই কি সেই আয়নাঘর কেনা, বা এই আয়নাঘরটি দেখাতে ৬ মাস কেন সরকার লাগালেন। অর্থাৎ যে গল্প কাহিনী দিয়ে সরকারের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলা হলো,
যে ন্যারেটিভ তৈরি করে যে এখানে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে, টর্চার করা হয়েছে, যারা আয়নাঘরের কথা প্রথম দিকে যেসব সেনা কর্মকর্তা বলেছিলেন, গতকাল দেখলাম ফেসবুকে সেই লিখছে যে আমি প্রথম এই আয়নাঘর সম্পর্কে জানালাম, অথচ তাকে নিয়ে যাওয়া হয়নি পরিদর্শনে। যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, যে নাটক মঞ্চস্থ করা হয়েছে, যে ঘরগুলো যেভাবে দেখানো হয়েছে, এটা অনেকের কাছে সন্দেহজনক এবং অবিশ্বাস্য মনে হয়েছে। সেটি একজন বিবেকবান মানুষ, একজন সুস্থ চিন্তার মানুষ বা একজন গণমাধ্যম কর্মী হিসেবে বলতে চাই যে এটি আসলে মানুষ বিশ্বাস করেনি। আর একটি জিনিস আমি বলবো যে আয়নাঘর ছিল কি ছিল না এটির প্রশ্ন নিশ্চয়ই থাকতে পারে, কারণ আমরা জানি যে যাদের হাতে অস্ত্র থাকে, যারা অস্ত্রের সেই বাহিনীর নেতৃত্ব দেন, তাদের অনেকের নামে অনেক ব্যাপার অভিযোগ আছে। আমরাও জানি অভিযোগ আছে, ছিল, এখনো আছে। এখনো যারা লিড দিচ্ছেন, তারা কি স্বচ্ছভাবে দেশটা পরিচালনা করছেন? তারা কি শান্তিপূর্ণভাবে এই যে ডেভিল হান্ট নামে যে কর্মসূচি নেওয়া হলো, যে গ্রেপ্তার অভিযান চালানো হলো, কারা ডেভিল? আপনি দেখেন, একটি সুস্থ চিন্তার মানুষ হলে, একটি সভ্য দেশ হলে, তার নাগরিকদেরকে ডেভিল কি বলতে পারে কেউ? একটা দেশের নাগরিকদের ডেভিল বলতে পারে না? তারা অ্যাঞ্জেল হয়েছে। দেখেন, যে সরকার আজকে ক্ষমতায়, আজকে জাতির পিতার বাড়িটা তো মুজিবের বাড়ি, তো শুধু মুজিবের বাড়ি নয়, এটি এই মুজিবের বাড়ি যেখানে স্বাধীনতার বীজ বপন হয়েছে, স্বপ্ন দেখা হয়েছে এবং বাস্তবায়িত হয়েছে, যে বাড়ির মধ্য দিয়ে স্বাধীনতা আমরা পেয়েছি, সেই বাড়িটিকে গুড়িয়ে দেওয়া হলো, 5 তারিখে পুড়িয়ে দেওয়া হলো, লুটপাট করা হলো। এবং সেই বাড়ির সাথে সাথে অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মী, বিভিন্ন স্থাপনা, ভাষা আন্দোলনের সাথে যে আমান মঞ্জিলটা ছিল নারায়ণগঞ্জে, সেটিও গুড়িয়ে দেওয়া হলো। দেখেন, তার মানে মুক্তিযুদ্ধ, 52 বাঙালির যে আন্দোলনের যে স্মৃতিস্মারক ইতিহাস যেখানে যেখানে জড়িত আছে, তারা ওই রিসেট বাটন দিয়ে মুছে ফেলতে চায়। আমার কখনো মনে হয়েছে যে বাঙালি, যদি ভারতবর্ষের ইতিহাসকে আমরা বিশ্লেষণ করি, তাহলে বাঙালি বারবার পরাজিত হয়েছে। বাঙালি রক্ত দিয়েছে, বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত দিয়েছে, প্রীতিলতা ওয়াদ্দেদার দিয়েছে, সূর্য সেন দিয়েছেন, এখানে ক্ষুদিরাম দিয়েছেন, সুভাষ বোস লড়াই করেছেন, সব স্টেটেই ছিল। কিন্তু বাঙালি বিরাট বড় অবদান ছিল স্বাধীনতার যুদ্ধে, সহিংস এবং অহিংস দুই আন্দোলন। বাঙালি হেরে গেল, মানে বাঙালি জিততে পারল। তারপরে বাঙালি সবসময় হেরে গেছে, বাঙালি কখনো তার মর্যাদা পায়নি। হয়তো তার আত্মবিস্মৃত জাতি বলে পায়নি, নাকি বাঙালি বুঝতে পারল না যে তার শক্তি কতটা, তার জন্য পায়নি। কিন্তু আমার মনে হয়েছিল যে বাঙালি একবার জিতেছে, বাঙালি একবার জিতেছে 71 সালে। এবং যেই যুদ্ধটা কোন অংশে দুই বাংলার বাঙালি লড়েনি এটা বলতে পারে না, কিন্তু কোনোভাবে সেই ইতিহাসটাকে সামনে আনা হলো না। মানে এই যে সাম্প্রদায়িক ঐক্য, আমরা বলি সাম্প্রদায়িক সম্প্রীতি, অসাম্প্রদায়িকতার চেতনা বহনকারী বিপ্লব, অসাম্প্রদায়িকতার চেতনা বহনকারী একটা মুক্তিযুদ্ধ, কিন্তু কখনোই এই অসাম্প্রদায়িকতাটাকে সামনে আনা হলো না। আমরা অনেকবার, আমরা ছোটবেলায় শুনেছি, বড় অনেক বলতে শুনেছি, বাঙালি আর মুসলমান, এটা অদ্ভুত ব্যাপার। মানে যারা বুকের রক্ত দিল ভাষা আন্দোলনের জন্য, তারা বাঙালি না, তারা মুসলমান। বাঙালি এবং মুসলমান। আবার আজ মানে সে যখন কার্জন যখন বঙ্গভঙ্গের কথা ভাবছে, মনে করুন, তখন ভাবছে বাংলা ভাগ করবে। তার একটা পরিকল্পনা ছিল, একটা রাজনৈতিক পরিকল্পনা ছিল। তার পরবর্তীকালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে তো ভাগ হলোই। মানে আমরা রক্তের স্বাদ তো পেলাম যে এই ধর্ম করলে, হিন্দু মুসলমান করলে ভাগ করা যায়, এটা আমরা প্রমাণিত। এর আমার মনে হয়েছিল যে 52 ভাষা আন্দোলন এবং তার থেকে স্বাভাবিকভাবে উত্তোলন ঘটে 71 মুক্তিযুদ্ধ, সেখানে বাঙালি তার পাপকে স্খালন করলো। আমি এটাই বলি যে পাপ, যে পাপ আমরা 47-এ করেছিলাম তার স্খালন করলাম। দুটো দেশ হলো, কিন্তু দুটো দেশের মানুষের মধ্যে সম্পর্ক, দুই বাঙালির মধ্যে সম্পর্ক, আপনার কি মনে হয় না যে এই সোকল্ড কি বলবো জুলাই বিপ্লব, জুলাই গণ আন্দোলন, এর পিছনে আবার সেই বাঙালিকে, মানে বাংলা ভাগ, বাঙালিকে দুটুকরো করার,
বাঙালিকে হিন্দু এবং মুসলিম হিসাবে চিহ্নিত করার একটা বীজ আছে এর মধ্যে। এইটা তো ধরেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের কথা বলছিলেন আপনি। তখন আমরা আমাদের এই ভারতবর্ষকে স্বাধীন করবার জন্য লড়াই করেছি, সেখানে কিন্তু হিন্দু মুসলিম ভাগে তখন ভাগ করতে পারেনি, 47-এ করেছে। হ্যাঁ, সেটাই 47-এ করলাম। সেই জায়গায় বাঙালিকে, বাঙালি হিন্দু বাঙালি মুসলিমকে ভাগ করে যেটি হয়েছে, সেই বিদ্বেষটি এই বাংলা আর মানে ওই যে জয়ের কথা বলছিলেন যে 1971 সালে আমরা জয় পেয়েছিলাম, আমাদের স্বাধীন একটি মানচিত্র পেয়েছিলাম ঠিকই, কিন্তু সেই পরাজিত শক্তিকে আমরা কিন্তু নিশ্চিহ্ন করতে পারিনি। সেই পরাজিত শক্তির বীজে আজকে যারা উৎপাদন বেড়ে আজকে যে জনসংখ্যা দেখতে পাচ্ছেন, বাংলাদেশটাকে জিম্মি করলো যারা, তাদেরই অনুসারী, তাদেরই সন্তান, তারা আজকে সাধারণ মানুষকে ব্যবহার করলো। আজকে বহু মানুষ লিখছে যে আমরা জুলাই আন্দোলন এই আন্দোলন করে আমরা ভুল করেছি। একদমই তাই। আপনি যদি হিসাব করে দেখেন, আপনি যে আদর্শটা অনুসরণ করবেন, আপনার আদর্শিক পিতা যদি হয় ওই মৌদুদিবাদ, ওই জামাতে ইসলাম, তাদের কথা অনুসরণ করে যখন আপনি কথা বলবেন, আপনি প্রথমে বলছেন যে আমরা বৈষম্যের কথা বলছি, আমরা অসাম্প্রদায়িক কথা বলছি, আমরা নারী পুরুষের সমান অধিকারের কথা বলছি। যখন আপনি চেয়ার দখল করলেন, যখন আপনার হাতে সশস্ত্র বাহিনী আপনার পিছনে দাঁড়িয়ে আছে, তখন ঠিকই আপনি নারীকে ঘর থেকে বেরোতে দিচ্ছেন না, নারীকে নিপীড়ন করছেন, থুতু দিচ্ছেন, সিনেমা নাটক বন্ধ করে দিচ্ছেন। হ্যাঁ, তাই না? আপনি চাকরি, হ্যাঁ ঘটেছে, অসংখ্য ঘটনা ঘটেছে। যে আপনি আজকেও আপনার দেখুন যে আপনি এই যে বসন্ত উৎসব বন্ধ করে দেওয়া হয়েছে, কয়েক জায়গায় লালন উৎসব বন্ধ করে দেওয়া হয়েছে, গানের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হচ্ছে, অনেক ব্র্যান্ডের শিল্পীদের প্রোগ্রাম বন্ধ হয়েছে। এই যে পরিমণি সহ অনেক নায়িকারা যারা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান উদ্বোধন করার প্রোগ্রামে তারা পেশাগত জায়গায় গিয়েছেন, তাদেরকে কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে। এবং তারা বুঝতে পারছে, অনেকেই যে ব্যবহৃত হয়েছে, অনেকেই যে এই আন্দোলনের ষড়যন্ত্রে তারা বুঝতে পারেনি যে এটি একটি বৃহৎ ষড়যন্ত্র, দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করানো হয়েছে। এটা অনেকেই বোঝেনি, অনেকে একদম বুঝে শুনে গিয়েছে। সেই শক্তিটা এখন ক্ষমতায়িত, সেই শক্তিটা আজকে রাষ্ট্রটাকে জিম্মি করে রেখেছে, সেই শক্তিটা সাহস করেছে 32 ভাঙতে, সেই শক্তিটা ওই 71-এর পরাজয়ের শোধটা নিতে চায়। আওয়াজ উঠেছে যে এবার ধানমন্ডির সেই কবর টার্গেট, এটা টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার ব্যাপারে ওরা চাচ্ছে যে তাকে গুড়িয়ে দিতে। শোনা যাচ্ছে যে তারা বিভিন্ন জায়গায় ট্রেনিং নিচ্ছে, তারা ট্রাকে করে কত দ্রুত ঢোকা যায় টুঙ্গিপাড়ায় গিয়ে। হ্যাঁ, সেটাকে করা হচ্ছে। গোপালগঞ্জে প্রতিরোধ হয়েছে, এটা ঠিক, কিন্তু আবার গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রচন্ড ভাবে হেকেল হয়েছেন, বোম দিয়েছেন, এটাও ঠিক। তাহলে কি মনে হয় যে আগামী দিনে বঙ্গবন্ধুর যে সমাধি টুঙ্গিপাড়ায় 75-এ মৃত্যুর পরও হেলিকপ্টারে করে তো তাকে নিয়ে দাফন করার ব্যবস্থা করেছিল তৎকালীন যে সেনা অভ্যুত্থান করেছিল, এবার কি সেটাও নিশ্চিত করা? হ্যাঁ, ওরা স্বপ্ন দেখছে একদম বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের সকল চিহ্ন। আপনি দেখুন 32 যেহেতু ভেঙেছে, ওদের একটু সাহস তৈরি হয়েছে, এটা সত্য। আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারিনি। একজন বাঙালি হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে সত্যি আমরা ভীষণ লজ্জিত। কিভাবে তার গায়ে হাত দেওয়া হয়েছে, তার আঘাত করা হয়েছে, মুক্তিযোদ্ধাদের জুতার মালা পরিয়ে ঘোরানো হচ্ছে। একজন বীর প্রতীক মুক্তিযোদ্ধা, কুমিল্লায় ঘটনাটি ঘটেছে, আপনি দেখেছেন কিছুদিন আগে। মুক্তিযোদ্ধাদের গালিগালাজ করা হচ্ছে, পরিচয় দিলে মারা হচ্ছে, গায়ে হাত তোলা হচ্ছে। নিশ্চয়ই প্রতিরোধের শিকার হয়েছে, এটা ঠিক। আবার সাভারে যখন মুক্তিযোদ্ধা মন্ত্রীর বাড়ি ডাকাতি করতে গিয়েছিল, দেখুন একটা রাষ্ট্র যখন সন্ত্রাস করতে চায়, একটা রাষ্ট্র যখন ডাকাতি করাতে চায়, একটা রাষ্ট্র যখন হত্যা করাতে চায়, তখন করানো সম্ভব হয়। আপনি দেখেন কি মানে সত্যি ভীষণ লজ্জার বিষয়, যে বলতেই কষ্ট হচ্ছে যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সাবেক একজন মুক্তিযোদ্ধা তার বাড়িতে ডাকাতি করতে গেল এই বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্ব, ওই জায়গার স্থানীয় নেতৃত্বরা ডাকাতি করতে, যে স্থানীয় জনগণ মসজিদের মাইক ব্যবহার করে সবাইকে বললেন যে প্রতিরোধ করো, তাদেরকে প্রতিরোধ করলো। তারপরের দিন বলা হচ্ছে যে এদেরকে ধরার জন্য ডেভিল হান্ট কর্মসূচি ঘোষণা করতে হবে, এবং করলো সরকার তাই। এই যে আজকে সারা দেশে 3 থেকে 4 হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলো, তাদেরকে ডেভিল বলে। কারণ তারা যদি এই যে চুরি ডাকাতি করছে রাষ্ট্রীয় মদদে,
মানুষের ঘর বাড়ি লুট করে নিচ্ছে, ধর্ষণ করছে, হত্যা করছে। এটা যাতে অবাধে করতে পারে, একটা রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে এই এই এইটাকে সমর্থন দেওয়া, এটি সত্যি আমরা ভীষণ লজ্জার। সবাই প্রত্যাশা করেছিল যে এই ডক্টর ইউনূস পৃথিবীব্যাপী পরিচিত একজন নোবেল লরিয়েট, একজন শান্তিতে নোবেল পাওয়া মানুষ, নিশ্চয়ই সে বোধহয় কিছু একটা দেখাবেন। কিন্তু সে যে এত বড় চক্রান্তের সাথে জড়িত, এবং এইভাবে এই যে গোষ্ঠীটি, যে উগ্র মৌলবাদী গোষ্ঠীটি আজকে বাংলাদেশকে জিম্মি করলো, আজকে বাংলাদেশের সমস্ত কিছু মুছে দিতে চায়, সেই কাজগুলোকে সমর্থন করছে, এটি সারা পৃথিবীর মানুষ নিশ্চয়ই এটি অবাক হচ্ছে এবং অবাক হবেও। আগামী দিনে আরও ভয়ঙ্কর কিছু হয়তো আমাদের সামনে অপেক্ষা করছে। আপনি যেমনটি বলছিলেন যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া হয়তো তারা আক্রমণ করতে পারে, তারা গুড়িয়ে দিতে পারে। আমার কাছে মনে হয় টুঙ্গিপাড়া গেলে তারা দারুণ প্রতিরোধের শিকার হবে এবং ওখান থেকে ফিরে আসা তাদের জন্য কঠিন হয়ে যাবে। এই সাহসটি আওয়ামী লীগের শক্তি এখন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, ঘর থেকে বেরোতে পারছে না নেতা কর্মীরা, রাস্তায় বেরোলে পিটানো হচ্ছে, মানে যে মব কিলিং যেটাকে বলা হচ্ছে। আপনি দেখেন অসংখ্য মানুষকে, একটি মস্তিষ্ক বিকৃত একটা ছেলে তোফাজ্জেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল কটে ভাত খেতে, তাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পিটিয়ে ভাত খাইয়ে আবার পিটিয়ে আবার ভাত খাইয়ে আবার পিটিয়ে তাকে হত্যা করেছে। তো এই যে মব কিলিং, মানুষকে ঘর থেকে বেরোতে দিচ্ছে না, যেখানে থানায় পুলিশকে হত্যা করা হলো, হাজার হাজার পুলিশ, আপনারা জানেন। আমি একটা কথা বলছি, ভাষার আন্দোলনের মাধ্যমে এত রক্তের বিনিময়ে 52 থেকে 71 পথটা তো মসৃণ ছিল না। 71-এর মুক্তিযুদ্ধ তো 9 মাসের লড়াই নয়, 71-এর মুক্তিযুদ্ধ তো ধীরে ধীরে এসছে। 71-এর 69 এসছে, 70-এর নির্বাচন এসছে। সেই নির্বাচনে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের যে দ্বন্দ্ব, তার মধ্যে যে বৈষম্য, তার থেকে তৈরি হওয়া কনফ্লিক্ট, সেখান থেকে মাত্র 2টো সিট আওয়ামী লীগের বাইরে ওরা জিতেছিলেন। সে দুটোর মধ্যে একজন ছিলেন, তাকে ক্ষমতায় বসানো হলো, যাকে মানে 52 ভাষা আন্দোলন তো তার বিরুদ্ধেই সবচেয়ে বড় স্লোগান হচ্ছে। কিন্তু সেই জাতি আজকে কিভাবে মুক্তিযোদ্ধাকে জুতো পরে ঘোরায়, সেই জাতি কি করে বঙ্গবন্ধুর মাথায় জুতো পেটা করে, সেই জাতি কি করে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দেয়, করে ফেলে দেয়। বাড়ি ভাঙাটাকে আমি বোধহয়, আমি কেন বলবো, আমার ভাঙার পরে যত হইচই হয়েছিল আমার মনে ছিল কি ভেঙেছে, ও তো পুড়িয়ে 5 তারিখেই যা শেষ হয়ে গেছে। ওটা পোড়া বাড়ি নয়, ভেঙে দিয়েছে। একটা ধ্বংসস্তূপ ছিল, খণ্ডঘর ছিল, ওটাকে মাঠ করেছে। এমন কিছু অন্যায় করেনি, যা অন্যায় তো 5 তারিখই হয়েছে। যদি এটা কি করে একটা চেতনাবদ্ধ জাতি কিভাবে এই পথে চলে যেতে পারবে, এবং কেন আপনারা এটাও থাকবে যে মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় যে শরিক আওয়ামী লীগ, এইরকম একটা শক্ত ভিতের উপর দাঁড়িয়ে বঙ্গবন্ধু 75-এর মৃত্যুর পর একটা ধাক্কা এসেছিল আওয়ামী লীগের, সেই আওয়ামী লীগ 75 থেকে ঘুরে দাঁড়িয়ে বঙ্গবন্ধু কল্যাণ এলেন, একবার জিতলেন, আবার হেরে গেলেন, আবার জিতে পরপর 3বার জয় এলেন, সেই 4র্থবারের মতো জয়ী হলেন। তারপরে এমন কি ঘটনা ঘটে গেল যাতে আজ এই পরিস্থিতির মুখোমুখি হতে হবে, যাতে আজ মৌলবাদীরা এতটা আপার হ্যান্ড পেয়ে গেল। তাতে কি মৌলবাদীর সংখ্যা আজকে বাংলাদেশে বেশি, না শুভবুদ্ধি সম্পন্ন মানুষের সংখ্যা বাংলাদেশে বেশি? অনেকগুলো প্রশ্ন হয়ে গেল। আমি যদি শুরু করি শেষ থেকেই, যে নিশ্চয়ই মৌলবাদীর সংখ্যা বাংলাদেশে বেশি না। আপনারা যাদেরকে দেখছেন এরা 10% মানুষও না। এদের হাতে অস্ত্র আছে, এদের হাতে ক্ষমতা আছে, তাই এরা সমস্ত জায়গায় এই দখলদারিত্ব, চাঁদাবাজি, লুণ্ঠন, লুটপাটের সাথে যুক্ত হচ্ছে। বাংলাদেশের মানুষ, আপনি যদি গ্রামে যান, আপনি যদি শহর ছেড়ে একটু ভিতরে যান, এরা সত্যিকার অর্থে অসাম্প্রদায়িক। একসাথে যে কিষান ধান কাটছে, ধান রোপণ করছে, তার কাছে কে হিন্দু কে মুসলিম এটা দেখছে না। একই ভূমিতে বীজ বপন করে ফসল উৎপাদন করে তারা জীবনে, একদমই তাই। তো আমি এইটুকু বলতে চাই আপনার কথায়, যে মৌলবাদীর সংখ্যা বাংলাদেশে কখনোই বেশি নয়, খুব কম সংখ্যক। তারা এখন ক্ষমতায় আছে, জিম্মি করেছে ক্ষমতাটাকে। আর যে ধারাবাহিক কথাটা বললেন, দেখেন 70 নির্বাচনে আওয়ামী লীগ সব দুটো বাদে সব সিটগুলো পেয়েছিল, কিন্তু প্রায় 30% ভোট কিন্তু তারা পেয়েছিল। আওয়ামী লীগ জিতেছিল সমস্ত সিটে। মুক্তিযুদ্ধের সময় প্রায় ওই ভোট যারা দেয়নি, ওই সংখ্যক মানুষরা কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। এটা তো সত্য, সত্য না? 30 লক্ষ মানুষকে হত্যা করেছে। তাহলে ওই মানুষগুলো বঙ্গবন্ধু 72-এ যে কিছু মানুষকে
তাদের শাস্তি দেওয়ার জন্য তাদের বিরুদ্ধে মামলা করলেন, আর এই যে যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল করলেন, তাদেরকে তিনি তো শাস্তি দিয়ে যেতে পারেননি। কিছু মানুষকে সাধারণ ক্ষমা করেছিলেন, অসংখ্য মানুষকে বলেছিলেন যে এরা অন্যায় করেছে, আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম রাষ্ট্রের শান্তির জন্য। বঙ্গবন্ধুর যে উদারতা ছিল, বঙ্গবন্ধু বলতেন আমার সবচেয়ে দুর্বলতা হচ্ছে আমি মানুষকে ভালোবাসি, আর আমার সবচেয়ে শক্তি হচ্ছে আমি মানুষকে বেশি ভালোবাসি। তো সেই বঙ্গবন্ধু, সেই জাতির পিতাকে তো আমরা আসলে চিনতে পারিনি। এই যে ৭৫ পরবর্তী যে জার্নির কথা বললেন, যে উল্টো পথে বাংলাদেশ যে আবার সেই পাকিস্তানের ভাবধারায় হাঁটতে শুরু করলো, দীর্ঘ ২৬ বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো ৫ বছরের জন্য। এই যে ২৬ বছরে যে ইতিহাস বিকৃতি, এই যে প্রজন্মের মধ্যে ভুল ধ্যান ধারণা, আওয়ামী বিরোধী প্রচারণা, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে প্রত্যেকটি মসজিদ মন্দিরে হয়ে যাবে, ঘন্টা বাজবে, নানা রকম প্রচারণা ফেস করে কিন্তু আওয়ামী লীগ লড়াই সংগ্রাম করে একটি জায়গায় আসতে হচ্ছে। আপনি যেটি বলতে চাচ্ছেন সেই জায়গায় আমি আসতে চাই। হ্যাঁ, আওয়ামী লীগ যে ধারাবাহিকভাবে ৩বার ৪বার ক্ষমতায় থাকলেন, ৮ সাল থেকে প্রায় ৩বার, সেই জায়গায় আওয়ামী লীগের অনেক আপোষ আছে মৌলবাদী শক্তির সাথে। আজকে আওয়ামী লীগের সাথে যারা যুক্ত ছিলেন তারা কতজন বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে, এটা নিয়ে প্রশ্ন আছে। আমি নিশ্চয়ই বলতে পারি। আপনি তো এই জায়গাটি বোধহয় বলতে চাচ্ছেন যে তাহলে মৌলবাদীরা, হ্যাঁ, সময় এই মুহূর্তে একটা বিরতি, এটা খুব গুরুত্বপূর্ণ জায়গায়, যে দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় থাকার পর এমন কি ঘটলো আওয়ামী লীগের মধ্যে, এমন কি ঘটলো শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের মধ্যে, যার ফলে রাতারাতি মানুষ রাস্তায় নামবে, যাকে গণ অভ্যুত্থানও আখ্যা দেওয়া, তা নিয়ে আলোচনা করার জন্য সঙ্গে থাকুন। ফিরে আসছি বিরতি। দাদু নাতি বৌমা কেউ থামতে চান না। যদি থাকে পাতে মাতাজা নিউট্রিয়েন্ট, হাই প্রোটিন সয়াবড়ি, স্বাদের সঙ্গে স্বাস্থ্য। আপনার হাই স্পিড ব্রডব্যান্ড এবার এলো অতিরিক্ত সুবিধা নিয়ে। হাই স্পিড ব্রডব্যান্ড, স্পিডস আপ টু 2.5 Gbps, জিপন টেকনোলজি, 24/7 কাস্টমার সার্ভিস। ক্লিক আড্ডা টাইমস বিনামূল্যে পাবেন মাসিক ব্রডব্যান্ড রিচার্জ করলেই। প্ল্যান শুরু প্রতিদিন ১৯ টাকা ৫০ পয়সা হিসেবে। শর্তাবলী প্রযোজ্য। আজই সাবস্ক্রাইব করুন। যোগাযোগ করুন আপনার নিকটবর্তী অপারেটরের সাথে অথবা কল করুন 03326269900 এই নাম্বারে। GTPL KCBPL, খুশির কানেকশন। আপকামিং এক্সাম নিয়ে চিন্তা? এখনো ডাউট রয়ে গেছে? রিভিশন দরকার? প্রচুর সাবজেক্ট, প্রচুর চ্যাপ্টার, সময় নেই? তোমাদের এই মুশকিল আসান করতে চলে এসেছে BTO K Factor। এখানে রয়েছেন প্রচুর টিচার্স যারা নেবেন ডাউট সলভিং আর রিভিশন ক্লাসেস। এছাড়াও রয়েছে নোটস, সাজেশনস এবং মক টেস্ট। তাই আজই ফ্রি ডাউনলোড করো BTO K Factor। হৃদয়ের আনন্দধারা, জীবনের সুখ তারা, তারা টিভি। ফিরে এলাম বিরতির পর। আপনারা আছেন তারার সাথে, আমি দীপঙ্কর আছি। বাংলাদেশ বর্তমান পরিস্থিতি এবং অবশ্যই ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ এবং তার পরবর্তীকালীন বিভিন্ন রাজনৈতিক মত পদ বাঁক পেরিয়ে আজকের বাংলাদেশের পরিস্থিতি, আজকের বাংলাদেশের যে ভয়ঙ্কর পরিস্থিতি এসে দাঁড়িয়েছে তা নিয়ে আমাদের সাথে আছেন আমাদের অতিথি FM শাহীন। আপনাকে আবারও স্বাগত। আমরা যে জায়গায় শেষ করেছিলাম, আপনি বলতে শুনেছেন যে 16 বছর একটা কথায় বলে যে অস্ত্র আর ক্ষমতা বেশি দিন হাতে থাকবে অপব্যবহার। একদম সরাসরি বলছে কোথাও যে কথা উঠছে, স্বৈরাচার, দুর্নীতি, ব্যাংকের টাকা সরানো, যোগ্য নেতৃত্বকে সরিয়ে দেওয়া,
এবং সর্বোপরি সবাই বলছেন যে এই গোটা ব্যাপারটার জন্য শেখ হাসিনা নিজে দায়ী। আমি ওয়ার্কার্স পার্টির একজন খুব বড় মাপের নেতার সাথে কথা বলছি, তিনিও বলেছেন যে আমরা যখন নেত্রীকে বোঝাতে চেয়েছি তিনি বুঝতে চান দেশের মধ্যে যে মৌলবাদী শক্তি, কওমি মাদ্রাসা, আপনার হেফাজত, তারা লালিত পালিত হয়েছে এবং যারা নেত্রীর হাত ধরে উঠেছে তারাই আজকে সর্বনাশ করেছে। কতটা সত্য? না, কিছুটা তো সত্য বটেই। ধরুন, বঙ্গবন্ধু কন্যার প্রতি মানুষের যে প্রত্যাশা, জাতির পিতার যে দর্শন, মানব মুক্তির দর্শন, বঙ্গবন্ধুর প্রায় 23 বছরের সংগ্রামের ফসল হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ। এবং একটি জাতিরাষ্ট্র যিনি জন্ম দিয়ে গেলেন এবং তার পরবর্তী 3 বছরের মধ্যে জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে, শুধু জাতির পিতা না, দেখুন তাদের আক্রোশটা সমস্ত পরিবারের সবাইকে হত্যা করলো। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধকে হত্যা করা এক কথায় আর কি। সে সময়ও কিন্তু এরকম মুক্তিযুদ্ধের পরিচয় দিতে পারতো না, কথা বলতে পারতো না, জয় বাংলা উচ্চারণ করা যেত না, এবং কারো নাম যদি মুজিব থাকতো তাকেও অত্যাচার করা হতো। এরকম একটা পরিবেশ ছিল তখন। ছাত্রলীগের কাউকে বাড়ি ভাড়া দেওয়া হতো না, মেয়ে বিয়ে দেওয়া হতো না, এরকম নানা সংকটের মধ্য দিয়ে 81-তে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের হাল ধরলেন এবং দেখুন 21 বার তাকে হত্যার চেষ্টা হয়েছে। এই যে 21শে আগস্ট গ্রেট হামলা করে আপনারা দেখেছেন আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে কিভাবে কতজন নারী নেত্রী সহ, হ্যাঁ, সেই মামলা সবাই বেকুশ খালাস পেলেন। 10 ট্রাক অস্ত্রের যেটা ভারতবর্ষকে ভেঙে দেওয়ার জন্য ষড়যন্ত্র, যে অস্ত্র ঢুকতেছিল সেই বাবর খালাস পেলেন। এরকম দেখেছেন যে কারা আজকে ক্ষমতা বাংলাদেশ চালাচ্ছে। আমি ওই আপনার কথায় আসতে চাই যে দেখুন, যে যাত্রাটা শেখ হাসিনা শুরু করেছিলেন, মানে এই 16 বছর শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, একটানা আওয়ামী লীগ একটানা ক্ষমতায় ছিলেন, কিন্তু তাকে কি সুস্থভাবে ক্ষমতা চর্চা করতে দেওয়া হয়েছে কিনা বা রাষ্ট্রটাকে গড়তে দেওয়া হয়েছে কিনা? দেখেন, পদ্মা সেতু নিয়ে কত ষড়যন্ত্রের কথা আমরা, ওয়ার্ল্ড ব্যাংক, এই ডক্টর ইউনূস, নানা রকম কথা শুনেছি। সেটা সে করে ছেড়েছে, বঙ্গবন্ধু সেটা করেছেন, কিন্তু সেটা দিয়ে কত বাধা দেখেন। এতগুলো মানুষের মুখ, মানে তার অর্থনীতির মুক্তি এনে দিবে যে বাহন, যে সেতু, সেটিকে বন্ধ করার জন্য নানা ষড়যন্ত্র এবং দেশ এবং বিদেশে। আপনি যেটা বলতে চাচ্ছেন যে বহুদিন বাদে ঢাকায় গিয়ে এলিভেটর রোড দিয়ে যখন গেলাম, আমার দেখে মনে হলো না যে এয়ারপোর্ট থেকে মেট্রো রেল, যেটা মেট্রো আমি এলিভেটর এক্সপ্রেসওয়ে, রাইট, হ্যাঁ, এবং নতুন এয়ারপোর্ট হচ্ছে, দেখলাম অসম্ভব সুন্দর একটা টার্মিনাল হয়েছে, টার্মিনাল 3। তো দেখেন, উন্নয়নের সড়কে শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে যেতে পেরেছিলেন। হ্যাঁ, এই যে উন্নয়নের মধ্যে যে ইঁদুর ঢুকেছিল শেখ হাসিনার সরকারে, সেই ইঁদুরগুলো কারা এটা কিন্তু আমরা জানি। এবং এটা যে পরিকল্পিতভাবে করা হলো, আপনি দেখুন, যাতে শেখ হাসিনাকে আজকের এই জায়গায় নিয়ে আসা যায়, যে কারণে এই মানুষগুলো এর ভিতরে বেশিরভাগই আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে না, এটা পরিষ্কার। এবং শেখ হাসিনা যাকেই বিশ্বাস করেছেন, আওয়ামী লীগের মধ্যে জামাতের লোকজন ঢুকেছে প্রকাশ্যে, যে শিবির যেগুলো দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয় মানে পোস্টেড, যারা এখন শিবিরের যারা বড় বড় পদ পেয়েছে, জামাত ইসলামের, শিবিরের, তারা সবাই ছাত্রলীগের পতাকা তলে ছিল। আমরা বারবার বলেছি, কিন্তু দেখুন, আমরা বারবার বলেছি যে আওয়ামী লীগের মধ্যে অনুপ্রবেশ হচ্ছে, জামাত বিএনপি পরিকল্পিতভাবে এখানে ঢুকছে, এখানে টাকা পয়সা নানা রকম সুযোগ সুবিধার বিনিময়ে এদের পদ পদবি হাতিয়ে নিচ্ছে। এটা হয়েছে। আজকে দলটাকে দুর্বল করে দেওয়া তাদের টার্গেটই ছিল, যে এই দলটাকে শেষ করে দেওয়া। জামাত যেমন বিএনপিকে করেছিল বিগত দিনে, বিএনপিকে একদম নিঃশেষ করে দিয়েছিল, সেই জামাত টার্গেট করে শেষ 15 বছরে আওয়ামী লীগকে নিঃশেষ করে দিয়েছে। পরিকল্পিতভাবে আওয়ামী লীগের ঘরে ঢুকেছে, আওয়ামী লীগের চেয়ারে বসেছে, এবং এই পদক্ষেপগুলো যে আওয়ামী লীগকে যাতে তার আদর্শচ্যুত করা যায়, হ্যাঁ, এর দায় যে শেখ হাসিনার নেই বা আওয়ামী লীগের নেতৃবৃন্দর নেই আমি সেটি বলবো না, নিশ্চয়ই আছে, কারণ তাদের দায় বেশি। কারণ শেখ হাসিনাকে এই দেশের মানুষ বিশ্বাস করে, ভালোবাসে, বঙ্গবন্ধু কন্যা হিসেবে গ্রহণ করেছে। এবং দেখুন, তারা তারা দু বোন বেঁচে ছিল দেশের বাইরে থাকার কারণে, এবং তারপরে এই দেশের মানুষের জন্যই কিন্তু সে 21 বার মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছে। তাকে 21 বার হত্যা করার চেষ্টা হয়েছে, টন বড় বড় বোমা পুঁতে রাখা হয়েছে গোপালগঞ্জে। সেটা তো ধরেন, এখন যে জায়গাটি আমরা ভাবছি বা সাধারণ মানুষ ভাবছে যে শেখ হাসিনা কেন এই জায়গাটি গেলেন, দেখো, তাকে বলা হয়েছিল, এই আন্দোলনের কথা যদি ধরি, সমস্ত এজেন্সি, তার নিরাপত্তা রক্ষী, তার আশেপাশে যারা ছিল,
যে না সব ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। রাস্তায় মানুষ নেমেছে, সাধারণ মানুষের ক্ষোভের জায়গা তৈরি হয়েছে। দ্রব্যমূল্য একটি বড় ব্যাপার ছিল, দুর্নীতি একটা বড় ব্যাপার ছিল, কিছু কিছু জায়গায় দুর্নীতি হয়েছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। উন্নয়নের ওপিটে দুর্নীতি লেখা থাকে, আমাদের গণতান্ত্রিক যারা বিশ্লেষক তারা বলেন, আমরা শুনি যারা লেখালেখি করেন। কিন্তু বাস্তবতা হচ্ছে শেখ হাসিনা এই দেশটাকে একটা স্থিতিশীল একটি উন্নয়ন যাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। খাদ্যের মুক্তি এনে দিয়েছিলেন, শিক্ষায় একটা ব্যবস্থা করেছিলেন, স্বাস্থ্যের একটা ব্যবস্থা করেছিলেন, এবং সারা পৃথিবীতে একটি সমৃদ্ধশীল জাতি হিসেবে বাংলাদেশকে মানুষ চিনতে শুরু করেছিলেন। সেই দেশটিকে একদম পরিকল্পিতভাবে, আমি বলবো দীর্ঘদিনের পরিক্রমায় এই দেশটিকে থামানো হলো। আমি শুধু যে আমেরিকার কথা বলছি না, এখানে নানা রাষ্ট্র জড়িত। এখানে ডিপ স্টেটের তত্ত্বটা মানতে চাইছিলেন। হ্যাঁ, সেটা তাদের, কিন্তু তারাই আবার এটা প্রকাশ করলো, তাদেরই সংস্থা, তাদেরই সাংবাদিক, কিন্তু সাংবাদিকরা পডকাস্টে বলেছে, ডিপ স্টেট তালিকাও প্রকাশ করেছে কিভাবে হিজড়াদের কিভাবে টাকা দেওয়া হয়েছে বাংলাদেশে, ইউটিউবার, র্যাপার, আপনার চলচ্চিত্র নির্মাতা, সাংবাদিক, শিক্ষকদের কিভাবে অর্গানাইজ করা হয়েছে, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে। শুধু কি বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য তা নয়, কিন্তু ভারতবর্ষকে অস্থিতিশীল করবার জন্য সেভেন সিস্টারকে নিয়ে তারা ষড়যন্ত্র করেছে। এটা হচ্ছে প্রকাশ্যে উপমহাদেশের মধ্যে একটা অস্থিরতা, একদমই তাই। যে কারণে ছাত্ররা কিন্তু ঢাকাতে বসে মিছিল দিচ্ছে যে সেভেন সিস্টার তারা ভেঙে ফেলবে। তারা সেই শক্তির উৎস পেয়েছিল বাইডেন সরকারের কাছ থেকে, তারা সেই শক্তিটা পেয়েছিল, তাদের সেই অস্ত্র পেয়েছিল। পাকিস্তান থেকে এখন জাহাজ আসছে অস্ত্র ভরে, এটা তো আজকে প্রকাশ্যে সবাই জানে। একটা কথা এসেছিল, যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা হলেন, যাকে অনেকে মনে করছে কথাটা বলবার জন্য শহীদ হবে, তিনি একটি বিশেষ ধরনের আগ্নেয়াস্ত্রের কথা উল্লেখ করলেন, যেটা পোস্টমর্টেমে যেগুলো পাওয়া গেছে, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যে গুলিগুলো চলেছিল, সে গুলির যে বোর্ড 7.62, এটা স্নাইপার রাইফেল। এই স্নাইপার রাইফেল বাংলাদেশের পুলিশ এমনকি মিলিটারি ব্যবহার করে না। তাহলে এটা এলো কোথা থেকে? এটা আমরা যতটুকু জানি, আমার যতটুকু জানার দখল আছে, আমি বলতে পারি যে এটা সম্ভবত ন্যাটোর বাহিনীরা এই অস্ত্রগুলো ব্যবহার করেন। অস্ত্র বাংলাদেশের রাস্তায় বিক্ষোভ থামাবার জন্য পুলিশ ব্যবহার করলো। এইটা একটু আমাদের মনে সবারই চিন্তা করা উচিত। আমি মনে করি যারা একটু অনুসন্ধান প্রিয় মানুষ আছেন, যারা অনুসন্ধান করতে চান, একটু ব্যাকে যান। আপনি ইউক্রেনের কালার রেভলিউশনের কথা আমরা দেখেছি, কিভাবে বিক্ষিপ্ত জনতাকে গুলি করে আরো মানুষকে খেপিয়ে তোলা হলো। ঠিক বাংলাদেশের ঢাকায়ও তাই হয়েছে, যে স্নাইপারের গুলিতে অনেকেই মারা গেছেন। আমরা জানি না কে আর গুলিতে মারা গেছেন, তদন্ত হলে নিশ্চয়ই বেরিয়ে আসবে। এবং আমাদের মনে সন্দেহ তৈরি করে দিল এই বৈষম্য বিরোধী ছাত্র নেতারা। কেন সন্দেহ তৈরি করে দিল? আমাদের মধ্যে সন্দেহ তৈরি করে দিল সাবেক ওই যে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাকাত সাহেব যখন বললেন যে এই অস্ত্রটি আমাদের নয়, আমাদের বাহিনী ব্যবহার করে না, তখন আমাদের মনে সন্দেহ তৈরি হলো, তাকে সরিয়ে দেওয়া হয়েছে ওর পরপরই। দেখেন, তারা কিন্তু সন্দেহের উদ্বেগ তৈরি করলো, এবং ছাত্র নেতারা বললো যে কোনো লাশের পোস্টমর্টম করা যাবে না। তার মানে কারা কোনভাবে মারা গিয়েছেন এটা যদি তদন্ত করা হতো, এই যে জাতিসংঘ যে রিপোর্টটি দিয়েছে, এটি তো আমার কাছে মনে হয়েছে যে একটু বায়াসড আছে এর মধ্যে অনেক মৃত্যু নিয়ে, যেটা নিয়ে খুব হইচই হলো শুরুতে, মানে শেখ হাসিনার ওই সাংবাদিক বৈঠকে ওই বক্তব্য, রাজাকারের সন্তানরা চাকরি পাবে নাকি, যাকে ভিত্তি করে সেদিন সন্ধ্যায় ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, বরিশাল সব জায়গায় আন্দোলন শুরু হলো একজোটে। সেখানে দেখা গেল যে আবু সাইদ, যাকে নিয়ে এত কথা, প্রায় প্রতীক হয়ে ওঠে তথাকথিত জুলাই বিপ্লবে, তাকে রাবার বুলেট মারা হয়েছিল 4টি। কিন্তু তার পোস্টমর্টম নিয়ে বিভিন্ন তথ্য বারংবার উঠে আসে, কয়েকবারই পরিবর্তন করা হয়েছে। এবং কিছুদিন তো সরকার ছিল না, দেখুন আপনি, মানে আমি 16 জুলাই মারা গেলেন। হ্যাঁ, রাইট। সেই সময়টুকুর মধ্যে তো সরকার অন্তত আবু সাইদের একটা ফাইনাল ফরেনসিক রিপোর্ট বার করে বলতে পারতো যে হ্যাঁ করেছিলেন, সেই রিপোর্টটি করেছিলেন। এবং আমি আপনাকে এটুকু বলি, কোনো মৃত্যুই কাম্য নয়। যদি একটি মৃত্যু হয়, সেই মৃত্যুর জন্য যারা দায়ী, আমরা বলতে চাই, সেই যারা দায়ী হোক, সে যেই দায়ী হোক, যদি কোনো রাজনৈতিক নেতৃত্ব দায়ী হোক
বা কোনো প্রশাসনিক কর্মকর্তা দায়ী হোক, তাকে বিচারের মুখোমুখি করতে হবে, তাকে সর্বোচ্চ শাস্তির আয়ত্তে আনতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সেটা আমরাও বলেছি, সেটা শেখ হাসিনাও বলেছেন, তৎকালীন প্রধানমন্ত্রী তিনিও বলেছিলেন, তাই না? তাকে অর্থ সহযোগিতা থেকে শুরু করে সে আন্তর্জাতিক তদন্ত দাবি করলেন। শেখ হাসিনাই আহ্বান জানালেন জাতিসংঘকে যে আপনারা এসে তদন্ত করুন। তারপরে এই আন্দোলনটি কেন এই জায়গায় নিয়ে যাওয়া হলো? সবকিছু বাদ দেন, শেখ হাসিনা তো পদত্যাগ করলেন। আপনাদের সর্বোচ্চ 3 দিনের মধ্যে কিন্তু দাবিটা ছিল বৈষম্য বিরোধী, কোটা বিরোধী আন্দোলন, সেটাকে নিয়ে যাওয়া হলো সরকার দফা 1 দাবি 1। মানে এটা যে পরিকল্পিত একটি ষড়যন্ত্র, সেটি তো আজকে দেশের মানুষ, কিন্তু ম্যাক্সিমাম মানুষ এটা বুঝে ফেলছে যে এটি ষড়যন্ত্র ছিল। আজকে মুখ খুলতে পারছে না, মুখ খুললে তাদেরকে হত্যা করা হবে, তাদেরকে অ্যারেস্ট করা হবে, তাদেরকে হত্যা মামলা দেওয়া হবে। হাজার হাজার হত্যা মামলা দেওয়া হয়েছে, শত শত সাংবাদিকের চাকরি নেই, হত্যা মামলা, গণমাধ্যম হত্যাও করা হয়েছে, গণমাধ্যমও দখল হয়ে গেছে। আপনি কি বলবেন? তাহলে এই নিজে প্রধানমন্ত্রী বললেন যে আন্তর্জাতিক তদন্ত, তার যদি ওইটুক আত্মশক্তি না থাকতো তাহলে সে তো আন্তর্জাতিক তদন্ত আহ্বান করতেন না। নিশ্চয়ই পুলিশের কেউ না কেউ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। আমরাও চাই এই হত্যাকাণ্ডের সঠিক বিচার হোক। আপনি বলছেন যে স্নাইপারের গুলি পুলিশই চালিয়েছে? নো, এটাতেই স্বরাষ্ট্র উপদেষ্টার কথাই তো প্রকাশ পেল যে তার বাহিনীর কাছে এই অস্ত্র ছিল না। তাহলে এই অস্ত্র বিভিন্ন জঙ্গি সংগঠন, আপনি যদি বিবিসির রিপোর্ট দেখেন, অন্য অন্য গণমাধ্যমের রিপোর্ট দেখেন, 19 সালে 21 সালে বিভিন্ন পাহাড়ে আপনার জঙ্গিদের কাছ থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়েছে, স্নাইপার উদ্ধার করা হয়েছে। আজকে হলিয়াডিজানে যারা অস্ত্র সাপ্লাই দিয়েছিল, এই হলিয়াডিজানে জঙ্গি হামলা হয়েছিল, সে অস্ত্র কোথা থেকে আসছিল? আজকে 10 ট্রাক অস্ত্র কোত্থেকে আসলো, কারা বাংলাদেশকে বিক্ষিপ্ত করতে চায়, সেটি তো একটা ইতিহাস আছে সবার কাছে, এটা প্রমাণিত সত্য যে কারা বাংলাদেশটাকে জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করতে চায়। আপনি মনে আছে কিনা, রাজশাহীতে বাংলা ভাই নামে একটি গ্রুপ তৈরি হয়েছিল, প্রকাশ্যে মানুষকে জবাই করে গাছের সাথে ঝুলিয়ে জবাই করা হতো, উলঙ্গ করে প্রকাশ্যে অস্ত্র নিয়ে মিছিল করা হতো। এই বাংলা থেকেও আমাদের এই যে আপনাদের রাইট দমদম থেকে বিস্তীর্ণ বারাসাত ওইসব অঞ্চলে কলকাতার বিচ্ছিন্নবাদী যে আন্দোলনগুলো, শেখ হাসিনা তাদেরকে ধরে কিন্তু ভারতবর্ষকে দিয়েছিল, অনুপ চেটিয়া সহ অনেককে দেখুন। তো সেই বাহিনী, সেই শত্রুরা তো শেখ হাসিনাকে ঘায়েল করবার জন্য নানাভাবে ফাঁদ পেতেছিল। আওয়ামী লীগ যেটা ভুল করেছে, আমি যেটা মনে করি, আওয়ামী লীগ এই ষড়যন্ত্রকে চিহ্নিত করতে পারেনি। আওয়ামী লীগ রাজনৈতিক সংগঠন হিসেবে এর দায় আওয়ামী লীগের, এবং মাননীয় প্রধানমন্ত্রীর যারা গোয়েন্দা সংস্থা ছিল তৎকালীন, তার যে কর্মকর্তা কর্মচারী যারা ছিলেন, তারা তো সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। এবং একটি জিনিস হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রীকে কর্মী বিচ্ছিন্ন করে দেওয়া, মানে কর্মীদের কথা তার কাছে যেত না। আসল শেষ কয়েক বছরে এই করোনার পরপরই তাকে বিচ্ছিন্ন করে ফেলা হয়, তার নিরাপত্তার কথা বলে একটা বলয় তাকে ঘিরে ফেলেছিল, যে বলয়টা 75-এর পরে আওয়ামী লীগকে কখনোই চায় নাই আওয়ামী লীগ ক্ষমতায় আসুক, যে বলয়টা কখনোই চায় নাই মুক্তিযুদ্ধের রাজনীতি বাংলাদেশে থাকুক। আমাদের মননে মগজে একটি বিষয় তো আরোপিত পাকিস্তান বারবারই করতে চেয়েছিল, যে এই মৌলবাদী চিন্তা যদি আমরা প্রবেশ করাতে পারি, এই যে ইসলামী জঙ্গিবাদ, ইসলামী উগ্রবাদকে যদি আমরা এখানে ঠাঁই দিতে পারি, না হলে তো মাজার ভাঙবে কেন? আপনি পরিষ্কার ভাবে দেখেন যে অলিয়া উলিয়াদের মাজার, যারা ইসলাম প্রচার করেছে এই উপমহাদেশে, তাদের মাজার ভেঙে ফেলছেন। তারা তো ইসলামের শত্রু নয়। তার মানে হচ্ছে ওই জঙ্গিবাদী ইসলামটাকে সামনে রেখে, সামনে রেখে তারা ক্ষমতা দখল করতে চায় এবং একটা জঙ্গিবাদী রাষ্ট্র, একটা খেলাফত শাসন কায়েম করতে চায়। বাঙালি যে একটি তার শিল্প, সাহিত্য, ইতিহাস, সিনেমা, নাটক নিয়ে এগিয়ে যাচ্ছিল সারা বিশ্বের দরবারে, তার নিজস্ব সংস্কৃতির শক্তিতে দাঁড়াচ্ছিল মাথা উঁচু করে, সেটি তারা চায়নি। একটা কথা বারবার শোনা গিয়েছিল এবং এই বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের পরে পরে উঠে আসে, শিল্প অঙ্গনে, আপনি শিল্প অঙ্গনের মানুষ, এমনকি দর্শকদের জানিয়ে রাখি যে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের প্রথম যেদিন 6 জনের মৃত্যু হয় 16 তারিখ, তারপর দিন গায়েবানা জানাজা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের ভিতরে, এরপরে কফিন নিয়ে যাত্রা হয় রাস্তায়। সেই সময় FM শাহীন, আপনি আপনার সংগঠন নিয়ে একটা বড় জমায়েত করেছিলেন। পুলিশ থেকে আপনাকে বারণ করা হয়েছিল সে জমায়েত না করতে, কিন্তু আপনি পুলিশ বা ডিবি, আপনাদের গোয়েন্দা সংস্থা, তাদের কথা উপেক্ষা করে সভা করেছিলেন। অর্থাৎ তখনও পর্যন্ত
সবার, আমি বলি যে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের ছাত্রদের বলার অধিকার আছে, আন্দোলনের অধিকার আছে। তাদের মৃত্যু হলে তারা গায়েবানা জানাজা, যেটা বলা হয় যে যার মৃত্যুর পরে জানাজা করা যায়নি তার জন্য সেই জানাজা বার করেছে, তাতেও কোনো সমস্যা নেই, করেছে। আবার আপনিও তার প্রতিবাদ করেছেন। তখন অব্দি রাষ্ট্রটা একটা ঠিক জায়গায় ছিল। এটা বিগড়ে গেল কখন বোঝা গেল যে এই শুভ শক্তির হাত থেকে গোটা শক্তিটা একটা কি বলা যায় যে বিপ্লবের নামে রোমান্টিসিজম বা বিপ্লবের নামে ধ্বংসাত্মক একটা খেলায় মেতে উঠেছে। এটি প্রথম থেকেই আমরা কিন্তু যখন এই স্লোগানটা উঠতে শুরু করলো যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দিল, তখনই আমরা বলবার চেষ্টা করেছি যে এখানে বৃহৎ একটি শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি এদের উপরে ভর করেছে। এদের মগজ ধোলাই করে শেখ হাসিনার মুখোমুখি দাঁড় করাতে পারলেই তো বেসিক্যালি, শেষ দিকে তো মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক শক্তিশালী সংগঠন তো শেখ হাসিনাই প্রতিনিধিত্ব করতেন আওয়ামী লীগের মুখোমুখি করে দেওয়া। এটা আওয়ামী লীগের ভিতর থেকেও কিছু নেতাকর্মী এই উস্কানিটা দিয়েছে, এটা একদমই সত্য। যেমন আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব নিজেই উস্কানির অন্যতম উস্কানিদাতা হিসেবে আমরা জানি যে সে বলেছিল ছাত্রলীগকে মুখোমুখি করে দেওয়া আসলে একটি ছাত্র সমাজকে মুখোমুখি করে দেওয়া। আজকে দেখুন এটা কিন্তু পরিষ্কার, এই ছাত্রলীগের মধ্যে যে হেলমেট বাহিনী যারা এই ছাত্রছাত্রীদের আক্রমণ করলো বা মুখোমুখি দাঁড় করালো, তারা কিন্তু সবাই বেশিরভাগই শিবিরের নেতা ছিল। তারা চেয়েছিল যে এরকম একটি জায়গা কনফ্লিক্ট করে দেওয়া। ছাত্রলীগ তাদের সমস্ত হোস্টেল থেকে আক্রমণটা করেছিল। না, এটি ভুল বার্তা। ছাত্রলীগের যে হলে উস্কানি দিয়ে এই সংঘর্ষটা তৈরি করা হলো, সেই উস্কানিটা কিন্তু আগে এরা দিয়েছিল। একটি হলে যে উস্কানিটা প্রথম, হ্যাঁ, এটা হলে যে উস্কানিটা দিয়ে এসছে তারা, হলে যে আক্রমণের, এটা তো নাটকের মতো ভাই। যে আপনি, তারা তো আবু সাইদের মতো বহু আবু সাইদ ছিল তাদের, যে তারা যদি দাঁড়িয়ে থাকে যে আমাকে গুলি করো, আমাকে মেরে ফেলো, এটা তারা মরে যেতে রাজি আছে। তারা এমন কিছু উস্কানি দিয়ে ওই মবটাকে তারা রাজু ভাস্কর্য বন্ধু নিয়ে এসছে। আমি আপনার জানালায় একটি ঢিল মারে দৌড়িয়ে যে দাঁড়িয়ে থাকলাম ওই চৌরাস্তার মোড়ে, আপনি তো আমাকে দাবরানি দিবেন, আপনার লোকজন যারা নিয়ে যাবেন ওইখানে, আর ওইখানের লোকজন দেখবে যে আপনি আমাকে পিটাতে গেছেন ওইখানে। আমি কিন্তু ঢিলটা আগে আপনার জানালা ভেঙে দিয়ে গেছি। ব্যাপারটা এরকম হতে পারে, কারণ যেহেতু আমি একজন সাংস্কৃতিক কর্মী, একজন গণমাধ্যম কর্মী হিসেবে যতটুকু জানি দাদা, ভারতবর্ষের অনেকেই অনেক ধারণা নেই, মানে এক রকমের মিথের মতো করে আন্দোলনের কিছু বয়ান তৈরি হয়েছে, সেটা কিন্তু ঠিক নয়। ছাত্রলীগের অবশ্যই এখানে দোষ আছে। ছাত্রলীগ তার রাজনৈতিক জায়গা থেকে অনেকটি বিস্তৃতির জায়গায় চলে এসেছিল। ছাত্রলীগ সাংগঠনিক চর্চার মধ্যে ছিল না, পড়ালেখার মধ্যে ছিল না। হ্যাঁ, এটাও কি অস্বীকার করতে হবে যে বহু নেতা নেত্রী, ছাত্রলীগ, যুবলীগ, তারা রাজনৈতিক কর্মকাণ্ড ছেড়ে আরাম আয়েশ এইটা দাদা যারা করেছে, এটা আসলে এটা পথটাকে দখল করে, আপনি যেটা বলছেন, এটি পথটিকে দখল করার চেষ্টা হয়েছে বাইরে থেকে। অর্থাৎ সেই সুযোগ সন্ধানীরা যারা ক্ষমতাকে ব্যবহার করতে চায়, সেটা আজকে আওয়ামী লীগের ব্যবহার করেছে। আজকে কিন্তু ঠিকই ইউনূস এই অবৈধ সরকারকেও কিছু মানুষ ব্যবহার করছে। আবার আগামী দিনে যারা ক্ষমতায় আসবে তারা দেখবেন ব্যবহার করছে। আজকে দেখেন একদম যদি ইউনিয়ন থেকে থানা পর্যায়ে যান আপনি, সেখানে দেখবেন স্ট্যান্ড দখল হয়ে গেছে, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, অফিস আদালত, টেন্ডার তারা করতে দিচ্ছে না। এই বৈষম্য বিরোধী ছাত্ররা যে বলছে টেন্ডার করা যাবে না, ওই প্রক্রিয়া শেখ হাসিনার নিয়মে টেন্ডার হবে না, আমাদের কাজ দিতে হবে। মানে আপনি বলছেন সরকার তো কোনো মতেই পবিত্র হওয়া সম্ভব একদমই নয়। কারণ রাষ্ট্র আপনি সত্যি কথা বলতে কি, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রক্তের দাগ আপনার হাতে থাকেই। সেটা রাষ্ট্র নিপীড়নের জায়গায় একটা রকমের চলে যায়। কল্যাণমুখী রাষ্ট্র আমরা তৈরি করতে পারিনি। মানব কল্যাণ বা মানুষের কল্যাণমুখী রাষ্ট্র আমরা এখনো এই রাষ্ট্রযন্ত্র থেকেই এখানে উৎপত্তি হয়েছে। সরি, বুঝিনি। দুর্নীতির যে পাক, হ্যাঁ, এই পাকও বোধহয় গায়ে মাখতেই হয় না। এইটা দেখেন, যখন আপনি দেখবেন যে আপনি সৎ থেকে আপনি এই সমাজের কল্যাণ করে আপনি কোনোভাবেই আপনার সমাজকে প্রতিনিধিত্ব করতে পারছেন না, এখানে একজন পেশি শক্তির জোরে একজন কালো টাকার মালিক যে আনফেয়ার ইনকাম করে
লুটপাট করে জমি দখল করে এই জায়গাটা আপনার জায়গাটি দখল করছে, তখন আপনি নিশ্চয়ই অন্য পথে চিন্তা করবেন যে আমার তাহলে তো এদেরকে যদি প্রতিরোধও করতে হয় তখন তো আমার অর্থের প্রয়োজন এবং আমার শক্তির প্রয়োজন। আপনি বলতে চাইছেন যে কোনো একটি দলের আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, আমাদের দেশে কংগ্রেস হোক, বিজেপি হোক, যে একই দল একই নির্বাচনে একটি কেন্দ্রে একজন সৎ একনিষ্ঠ ছাত্রদের কাছে প্রিয় একজন মাস্টারমশাইকে দাঁড় করিয়েছে, আর ওই একই দল তার পাশের কেন্দ্রে লোকে যাকে একদম বাংলায় মাস্তান বা তোলাবাজ বলে তাকে ভোটে দাঁড় করিয়েছে। ভোট শেষে রেজাল্টে দেখা গেল যে যিনি মাস্তান তিনি গায়ের জোরে পেশি শক্তির জোরে 5,000 ভোটে জিতেছেন, আর মাস্টারমশাই 500 ভোটে জিতেছে। অর্থাৎ ওই পেশি শক্তির জোরে যিনি জিতলেন, গণতন্ত্রের তাজদারি সবচেয়ে বড় না। ওই যে মাঝে মাঝে তো সবসময় সব গণরায় তো আপনার জন্য কল্যাণ করে আনবে না। ধরেন 5,000 ভোট আছে, সেখানে 4,000 ভোট আপনি পেলেন, আমি 1,000 ভোট পেলাম। হ্যাঁ, লুট করে পেয়েছে, আর বাদ বাকি লুট করলো বা তাকে দেওয়া হলো। ধরেন সেই ভোটের ক্ষেত্রে তো আমরা জানি ভোট কেনা যায়, একদমই তাই। এই আমাদের সমাজে তো এটাই বেশি, একদমই ঠিক বলেছেন দাদা, আমাদের সমাজে তো এটাই বেশি যে আপনি খারাপ লোক, যার হাতে শক্তি আছে, ক্ষমতা আছে, সেই প্রভাব বিস্তার করতে পারে, সে চাইলে ভালো কাজও করতে পারে, কিন্তু সে তো খারাপ কাজ করে এই জায়গায় এসছে। এ তো ভাষা আন্দোলনের কনটেক্সট ছিল না। সেই যে বৈষম্য, আপনি যে সাম্যের কথা বলছেন, মানবিক মর্যাদা, সাম্যবাদের জায়গায় যাচ্ছে, সেটা তো ওই প্রথম যে একটা রাষ্ট্র তার চেতনার মধ্যে যে জিনিসকে ধারণ করবে, একটা রাষ্ট্রের মানে এটা কি কেউ অস্বীকার করতে পারে? কোনো বাঙালি, আমি শুধু বাংলাদেশে বসবাসকারী বাঙালি বলছি না, যে 71-এর মুক্তিযুদ্ধ একটি মীমাংসিত সত্য, একদমই একটি মীমাংসিত সত্য। ফলে এই মীমাংসিত সত্যের পর মানে বাঙালি, আমি জানি না 21শে ফেব্রুয়ারি আমরা দেখেছি যে রাত্রে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ঠিক 12টা 1 সেকেন্ডে মালা দেন, তারপরে মন্ত্রীরা দেন, বিভিন্ন পদাধিকারী দেন, সেনাবাহিনী, নৌবাহিনীর, স্থলবাহিনীর প্রধানরা থাকেন, তারপরে অসংখ্য মানুষ সারা রাত লাইন দিয়ে থাকেন, সকালবেলা ফুল দিয়ে কি অদ্ভুত ভাবে সাজিয়ে তোলা হয়। এই উন্মাদনা এবার দেখা যাবে কিনা যায় না, যদি দেখা যায়ও, যদি এই ছবি কিছুটাও খন্ড খন্ড ধরা পড়ে, তার মধ্যে কতটা আন্তরিকতা থাকবে, কতটা ভয় থাকবে, কি থাকবে, তাহলে এই বাঙালি জাতি যারা তাদের ভাষা আন্দোলন করে আন্তর্জাতিক ক্ষেত্র থেকে স্বীকৃতি আদায় করে আনলো, সেই বাঙালি আজকে দাঁড়িয়ে এই কলঙ্ক ভার মাথায় নিতে পারবে? আমি এইটুকু বলতে পারি দাদা, কলঙ্কর দায়ভার সবাই নেবে কিনা আমি জানি না, আমি নিতে রাজি না। কারণ কলঙ্ক দায়ভার তারাই নেবে যারা 71-কে অস্বীকার করে, কলঙ্কের দায়ভার তারাই নেবে যারা 75 তৈরি করেছিল, বাংলাদেশে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল সপরিবারে, কলঙ্কের দায়ভার তারাই নেবে যারা এই যুদ্ধ অপরাধী রাজাকারদের এই দেশের রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল বাংলাদেশে, কলঙ্কের দায়ভার তারাই নেবে যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে হাজার হাজার পুলিশ হত্যা করেছে, আজকে সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে, সাধারণ মানুষকে হত্যা করছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করছে, হাজার হাজার প্রতিষ্ঠান লুট করেছে, শত শত বাড়িঘর লুটপাট করে দিচ্ছে, এটাই তারাই কলঙ্কের ভারে। তারা যে কোনো ভাবে পাটাতল পেরোবার জন্য উদ্গ্রীব। কিছু মানুষ তো আছে, আপনি যেটা বলছেন যে আতঙ্কর যে ভয়, মাল নষ্ট হয়ে গেছে, জানে তো বেঁচে আছে, একদমই তাই, যে কিছু মানুষ তো আতঙ্কিত, কিছু মানুষ তো দাদা আতঙ্কিত, কারণ যখন আপনি স্বাধীনভাবে কথা বলতে পারবেন না, স্বাধীনভাবে বাজারে যেতে পারবেন না, স্কুলে যেতে পারবেন না, তখন তো তার দম বন্ধ হয়ে ছাড়া মরা ছাড়া। শহরের মানুষের সমস্যা, কিন্তু গ্রামীণ যে মানুষ, গ্রামীণ মানুষও ভালো নেই, চেতনা হয়তো অনেক নয়, একদম প্রান্তিক সীমান্ত আমি বলছি আপনাকে, তারা চলে আসছে। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি পাসপোর্ট ছাড়া ভিসা ছাড়া এলেন, আপনি তো যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হতে পারতেন, বলছে ভাই মাল তো আর কিছু নাই, সব লুট করে আনিছে, আমি জান নিয়ে আইসা পড়ছি। এই এক অদ্ভুত কন্টেক্সট সবার মুখে শুনতে পাচ্ছি যে আমি জেলে থাকি তো বেঁচে তো থাকবো না। বাস্তবতা তো 71 সালের ওই শরণার্থীদের কথা, মানে আমার যে নতুন চলচ্চিত্রের আমি ঘোষণা দিয়েছিলাম যশোর রোড, ঠিক এরকম একটা প্লট আর কি, যে 71 সালে যারা এখানে আশ্রয় নিয়েছিল, কত কষ্ট করে, কি কারণে তার স্বপ্নের বাড়িঘর ছেড়ে এদেশে পাড়ি দিয়েছিল একটু বাঁচার আশায়,
একটু বেঁচে থাকার আশায়। কোথায় থাকবে, কিভাবে থাকবে, কে খাবার দিবে কেউ জানতো না। ৭১ সালে যে শরণার্থী ক্যাম্পে ১ কোটি মানুষকে ভারতবর্ষ আশ্রয় দিয়েছিল, খাবারের যোগান দিয়েছিল, সেখানে কলেরা, ডায়রিয়া, খাবারের অভাবে, পুষ্টিহীনতায় বহু মানুষ মারা গেছে, হাজার হাজার মানুষ মারা গেছে। আজকে ঠিক এরকম একটি পরিবেশ তারা করতে চায়। ওই রাষ্ট্রটিকে এক প্রকার ওই যে মৌলবাদী চিন্তার বীজ বপন করা হয়েছে ৭১-এর পর থেকে, পরাজিত শক্তি। ৭৫-এ সেই পরাজিত শক্তি জয়ী হলো প্রথমবার বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে। তারপরে কিন্তু তারা স্টেপ বাই স্টেপ প্রসারিত করেছে। এক করছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির দ্বিধাহীনভাবে তারা আপোষ করেছে নানাভাবে, নানা শক্তির সাথে, এই মৌলবাদী শক্তির সাথে। শুধু আওয়ামী লীগ নয়, আপনি যদি বাম প্রগতিশীল কথার কথা চিন্তা করেন, কমিউনিস্ট পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাসদ, বাসদ, যাদের কথাই বলেন, তারাও মৌলবাদীদের তোষণ করেছে, লালন করেছে, আপোষ করেছে। আজকে শুধু আওয়ামী লীগের দায়ভার দিলে হবে না, সমস্ত মুক্তিযুদ্ধের পক্ষের এখানে সাংস্কৃতিক কর্মীরাও দায়ী আছে। তারাও লোভ, লালসা, ক্ষমতা কেন্দ্রের মধ্যে ডুবেছিল। তাদের সাংস্কৃতিক জাগরণ, বাঙালির যে জাগরণ তৈরি করার কথা, নারী মুক্তির যে জাগরণের তৈরি করার কথা, সেটা রাষ্ট্রীয়ভাবে শুধু শেখ হাসিনার দিকে তাকিয়েছিল তারা, যে শেখ হাসিনাই সব করে দেবে। একজন নাগরিক হিসেবে, একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে, একজন সাংবাদিক হিসেবে, একজন পেশাজীবী মানুষ হিসেবে আমাদের যে দায়িত্ব, আমাদের যে কর্তব্য, একজন শিক্ষক হিসেবে, একজন ছাত্র হিসেবে, সেটি বাংলাদেশের মানুষ করতে পারেনি। এই ব্যর্থতা আমাদের আছে, আমি একজন ব্যক্তিগতভাবে আমি স্বীকার করি। পাশাপাশি এই দায়ও তাদেরকে আমি মনে করি নিতে হবে। এবং আমি এইটুকু বলতে চাই দাদা আপনাকে, বাঙালি হেরেছে বারবার। ওই যে আপনি প্রথমে বলেছিলেন যে জয় ৭১ আমাদের সবচেয়ে বড় শক্তির জায়গা, উৎসের জায়গা এবং অর্জনের জায়গা, গর্বের জায়গা। আরো গর্বের জায়গা আছে। ২০১৩ সালে আমরা গণজাগরণ মঞ্চ করেছিলাম এই যুদ্ধ অপরাধীদের ফাঁসির দাবিতে। ৯০ সালে এই এরশাদের পতন হয়েছিল তো। বাঙালিকে কিন্তু বাঙালির একটি শক্তির জায়গা আছে। লালন, হাসান, রবীন্দ্রনাথ, সুকান্ত, এদের শব্দ, এদের কথা, এদের লেখা বাঙালি যেমন ধারণ করে, বাঙালি যেমন মুসলমানদের সম্মান দিতে জানে, হিন্দুদের সম্মান দিতে জানে, বৌদ্ধকে সম্মান দিতে জানে, খ্রিস্টানকে সম্মান দিতে জানে। প্রত্যেক ধর্মের প্রত্যেকের সম্মানের জায়গা বাঙালি এতদিন সহাবস্থানের মধ্য দিয়ে এসেছিল। কিছু কুচক্রী মহল যারা এই ধর্মীয় রাজনীতিকে সামনে রেখে বারবার আঘাত করছে আমাদের এই চেতনার উপরে, যে এটা ভেঙে চুরমার করে দাও, এই বাঙালি সত্তাকে ভেঙে চুরমার করে দাও, এদের ভাগ করে দাও, বাঙালি মুসলমান, বাঙালি হিন্দু, বাঙালি খ্রিস্টান, বাঙালি বৌদ্ধ, হ্যাঁ ভাগ করে দাও। তো এরা কিছুটা সফল হয়েছে, এটা সত্য, সাময়িকভাবে তারা সফল হয়েছে। আমি বিশ্বাস করি বাঙালি, যারা বাঙালিতে বিশ্বাস করেন, যারা সত্যিকার অর্থে এই মৌলবাদী চিন্তার বাইরের মানুষ, তারা আজকে চুপ করে আছেন, ভয়ে মুখ খুলতে পারছেন না, কিন্তু খুব বেশি সময় লাগবে না। এর থেকে বড় নির্যাতনের মুখে কিন্তু এরশাদের পতন হয়েছে। ৭৫-এর পরে এর থেকে বড় নির্যাতন, নিপীড়ন সহ্য করে কিন্তু আওয়ামী লীগ ফিরে এসেছে। এখন আমাদের বুক পেতে দিয়েছে। আজকে অনেকে বুক পেতে দিচ্ছে। ছাত্রলীগের ছেলেরা জয় বাংলা স্লোগান দিয়ে কারাবরণ করছে, জয় বাংলা স্লোগান দিয়ে তাদের মব কিলিং করে তাদের হত্যা করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে। তারপরেও কিন্তু তারা জয় বাংলা স্লোগান, এই জয় বাংলার যে শক্তি, আমাদের যে মূল মন্ত্র, জেগে ওঠার মূল মন্ত্র, নিশ্চয়ই আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ সেই মূল মন্ত্র ধারণ করে এই যে সংকট আমরা দেখছি, বাংলাদেশকে জিম্মি করার যে সংকট, সারা পৃথিবীর মানুষ নিশ্চয়ই বিবেকবান, আমি বিশ্বাস করি। এই ভারতবর্ষে যেহেতু আছি, আপনাদেরকেও আমি আহ্বান জানাবো, ভারতবর্ষের যারা বিবেকবান আছেন, স্বাধীনতাকামী, মুক্তিকামী মানুষ যারা আছেন, যারা মানবতা নিয়ে কাজ করেন, বাংলাদেশে যে মানবতা বিরোধী কাজ হচ্ছে, আজকে শুধু হিন্দুর উপরে আক্রমণ হচ্ছে না, ওখানে প্রগতিশীল সকল নাগরিক, সেখানে আপনি হিসেব করে দেখেন সবচেয়ে বেশি মারা গেছেন মুসলিম ধর্মের লোকজন। যদি ওই হিসেবে চিন্তা করেন আপনি, এই 5ই আগস্টের পরে, ওরা জাতিসংঘ বলছে 1400, ওদের আন্দোলনের 5ই আগস্টের আগে মারা গেল 600, আর বাদ বাকি তো মারা গেল এই 5ই আগস্টের পরে, হত্যা করা হলো। তাহলে এই গণহত্যার দায় কিন্তু এদেরকে বহন করতে হবে। এই গণহত্যা নিয়ে মানুষকে কথা বলতে হবে। ৭১ সালে যেমন আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল, আমাদের পূর্বপুরুষের পাশে আপনারা হাত বাড়িয়েছিলেন, আমি বিশ্বাস করি বাংলাদেশে যে সংকট এখন চলছে, আমি ভারতবর্ষের সকলের প্রতি আহ্বান জানাবো, করজোরে অনুরোধ করব, আপনারা দয়া করে এই যে মানবিকতার বিরুদ্ধে যে বাংলাদেশে আজকে গণহত্যা হচ্ছে, আজকে ধর্ষণ হচ্ছে, নিপীড়ন হচ্ছে, বাংলাদেশকে যারা মানে মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করতে চায়, যারা ৩০ লক্ষ শহীদের রক্তকে মুছে ফেলতে চায়, তাদের বিরুদ্ধে সোচ্চার হবেন একজন মানবিক নাগরিক হিসেবে, বিশ্ব নাগরিক হিসেবে। এই আহ্বান থাকবে দাদা। নমস্কার, অনেক নমস্কার।
ভাষার জন্য বাঙালি বুকে রক্ত দিয়েছে। ভাষার সেই ঐতিহ্যকে বহন করে নিয়ে ধর্মীয় যে বিভাজন, সেই বিভাজনের যে কলঙ্ক তাকে মোচন করেছে। আবার বাঙালির সামনে আরো এক সংকট উপস্থিত, বাঙালি বাংলা ভাষায় যারা কথা বলে, কিন্তু বাঙালি বিশ্বাস করে বাঙালির হৃদয়ে, মননে, চিন্তায়, চেতনে রবীন্দ্রনাথ আছেন, নজরুল আছেন, লালন সাইজি আছেন, আরো বহু বহু পদকর্তা আছেন, পাঞ্জু শাহ, দুর্দশা, দূরবীন শাহ, যারা যুগে যুগে শুধু মানবতার কথা বলেছেন, ভালোবাসার কথা বলেছেন, হিংসা দেশ মুক্তির কথা বলেছেন, সহজ জীবন যাপনের কথা বলেছেন, যা আকৃষ্ট করেছে গোটা পৃথিবীকে। বাঙালি বিশ্বাস করে এই যে ঘনঘটা, এই যে কালো দিন, তা পার করে পূর্ব দিগন্তে ফের আরো একবার মুক্তির সূর্য উঠবে। নমস্কার, ধন্যবাদ, সঙ্গে থাকুন।